আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম পরবর্তীতে তোমাদেরকে মানস অঙ্ক আর জ্যামিতি কিছুটা করাবো। তো আজকে প্রথমেই আমি কিছু মানস অঙ্ক তোমাদেরকে দেখা দিচ্ছি। সবাই প্রস্তুত তো? কোনো দিকে অমনোযোগী হবে না, একদম বোর্ডের দিকে আর আমার দিকে মনোযোগী হবে। প্রথম অঙ্কটা হচ্ছে তোমাদের এখানে যে তোমাদের সংখ্যাটি আছে সেখানে 8 এর স্থানীয় মান কত? 7, 6, 5, 8, 4 এই সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত তোমাদেরকে বের করতে হবে। তো আমরা স্থানীয় মান প্রথমে শিখেছিলাম কিভাবে বের করতে হয়। আমি শুধু তোমাদেরকে একটু আবার দেখাই দিচ্ছি। প্রথমে আমি সংখ্যাটা লিখে দিই। 7, 6, 5, 8, 4। আমরা অঙ্ক করব ডান দিক থেকে। তাহলে ডানের প্রথম অঙ্কটা হচ্ছে 4, এটা কি একক। তারপরে আছে 8, 8 কি হবে এককের পর কি দশক। তারপরে আছে 5, একক দশক শতক। 5 হলো শতক। তারপরে 6, একক দশক শতক হাজার। তারপরে 7, একক দশক শতক হাজার অযুত। এটা হলো অযুত। তাহলে তোমাকে চেয়েছে হলো 8 এর স্থানীয় মান। 8 কত হয়েছে দশক। তাহলে তোমাকে লিখতে হবে 8 এর স্থানীয় মান উত্তর 8 এর স্থানীয় মান দশক। তোমরা ওইভাবে, ওটা শুধু আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য ওইভাবে লিখেছি। তোমাদের ওইভাবে লিখে করতে হবে না, তোমরা সরাসরি এখান থেকে পড়া শুরু করবে। একক দশক এভাবে, একক দশক শতক হাজার অযুত। তাহলে 8 হচ্ছে দশক, অর্থাৎ 8 এর স্থানীয় মান দশক। ওইভাবে লিখে তোমাদের বের করতে হবে না। তারপরে আছে 3425 কে অঙ্কে লিখো। 3000 2 নাম্বার অঙ্ক। 3425 কে অঙ্কে লিখো। এটা লিখতেও তোমাদের একক দশক শতক ওইটা তোমরা লিখে লাগবে না, ফোঁটা ফোঁটা দিয়ে তোমাদের চিহ্ন করলেই হবে। তাহলে এখানে আছে হলো 3000, তাহলে একক দশক শতক হাজার, হাজার পর্যন্ত করলেই হবে। অযুত লক্ষ নিযুত কোটি লেখার দরকার নাই তোমাদের। 3425 আছে তো, তাহলে আমরা ওখানে হাজার পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো কত হাজার আছে 3000, তাহলে হাজারের ঘরটা হচ্ছে এখানে, তাহলে হাজারের নিচে 3 লিখবো। 3000 আছে যে, সেই জন্য এখানে 3 লিখবো। তারপরে আছে 400, শতকের ঘর কোথায় একক দশক শতক, তাহলে শতকের নিচে 4 লিখতে হবে। তারপরে আছে 25, 2 10 5, তাহলে দশকের ঘরে 2, 2 10 5 হয় এই 5। তাহলে কি হলো 3425 কে অঙ্কে লিখলে আমরা কোনটা পাবো, এই যে এরকম একটা পাবো 3425। এরপরে 3 নাম্বার আছে হলো এটাও তোমাদের ওই স্থানীয় মানের মধ্যে আগে করতে হবে। একক দশক শতক হাজার, হাজারের ঘরে কত আছে 4, তাহলে এটা হলো 4000 করতে হবে। শতকের ঘরে আছে হলো 4, এটা তাহলে 4300। দশকের ঘরে 4, এককের ঘরে 1, 4 10 1, তাহলে 4441। এটা তোমাকে কথায় লিখতে হবে, বানান করে। কথায় মানে হচ্ছে বানান করে লিখতে হবে।
400। আচ্ছা এটা একটু 2 নাম্বারটা একটু আমি উপরে উঠাই দিই, না হলে লেখাটা ওর মধ্যে চলে যাচ্ছে। 3400, তাহলে এটা হলো 441। এবার আমরা 4 নাম্বার করব। নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের কোনটি বিজোড় সংখ্যা? প্রথমটা আছে 1042, দ্বিতীয়টা 1153, এটা 1284, 1388। এখন আমরা জানি জোড় সংখ্যা কোনগুলা আর বিজোড় সংখ্যা কোনগুলা, আমরা তো সবাই জানি তাই না? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10। আর বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9। আমরা মনে রাখবো এই জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যাগুলো মনে রাখবো। আর মনে রাখবো যে কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেটা সবসময় জোড় হবে। আমরা শেষের যত বড় সংখ্যায় থাক না কেন, আমরা শেষের সংখ্যাটা খেয়াল করবো। শেষের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে পুরো সংখ্যাটাই তোমার জোড় হবে, আর শেষের সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটাই বিজোড় হবে। সামনের দিকে অত দেখতে হবে না তোমাকে। আর সবসময় জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ কিছু আসবে না। আর যদি বিজোড় হয় তাহলে দেখবা যে ভাগশেষ থাকবে। 2 দিয়ে ভাগ করার পরও কিছু একটা ভাগশেষ থেকে যাবে, তাহলে বুঝবে ওটা বিজোড় সংখ্যা। তোমরা সবসময় যে 10 এর মধ্যে জোড় আর বিজোড় সংখ্যাগুলো আছে এই কয়েকটা সংখ্যা মনে রাখবা, কোনগুলা জোড় আর কোনগুলা বিজোড়। আর সংখ্যার শেষে সেই সংখ্যাগুলো খুঁজে দেখবা যে কি আছে, জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। প্রথমটার শেষের সংখ্যাটা 2, আমরা কি জানি 2 হচ্ছে জোড় সংখ্যা। আমাদের বের করতে বলেছে হলো বিজোড় সংখ্যা, তাহলে এটা জোড়, এটা না। তারপরে আছে খ, শেষের সংখ্যাটা কত? 3, 3 কি বিজোড়। এই তো আমরা বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। তোমাকে যে বের করতেই বলেছে বিজোড় সংখ্যা, তাহলে শেষে আছে 3, তাহলে 1153 হচ্ছে বিজোড় সংখ্যা। এটা শেষে দেখো 4, তার মানে এই সংখ্যাটা জোড়। এটা শেষে 8, এই সংখ্যাটাও জোড়। তাহলে আমরা কি লিখবো উত্তর? উত্তর খ 1153। এটা হচ্ছে উত্তর। 1153টা হচ্ছে বিজোড় সংখ্যা। তারপরে 5 নাম্বার, 98 থেকে 100 হতে কত প্রয়োজন? মানে তোমার কাছে 98 আছে, 100 হতে তোমার আর কত লাগবে? এটা এমনি মুখেই করা যায়। কত লাগবে? 2। আর যদি এই সংখ্যাটা অনেক বড় হতো তাহলে সেটা আমরা বিয়োগ করে বের করতে হতো, বিয়োগ করে। তখন মুখে যে অঙ্কটা দেখা যাচ্ছে যে আমরা মুখে মুখে করতে পারছি না, অনেক বড়, তখন আমরা সেটা বিয়োগ করে করব। তাহলে এখানে আমি আর বিয়োগ করে দেখালাম না। 98 থেকে 100 হতে কত প্রয়োজন হবে? উত্তর হবে 2। 6 নাম্বার, এটা 1000। 1000 থেকে 1 কম সংখ্যাটি কত? 1000 থেকে 1 কম সংখ্যাটি কত? কম হলে কি হয়? কম হলে বিয়োগ করতে হয়। তাহলে 1000 থেকে 1 কম সংখ্যাটি কত হবে? কি করতে হবে আমাদেরকে? 1000 থেকে 1 বিয়োগ করতে হবে। এই বিয়োগটা তোমরা অনেকেই ভুল করো, আমি বিয়োগটা দেখাই দিচ্ছি। উপরে দেখো 1 এর উপরে আছে 0। যখন এরকম থাকবে তখন আমরা পাশে কি ধরবো? একটা 1 ধরবো। উপরে আছে 0 আর নিচে আছে 1। 1 এর যে 0 ছোট, সেজন্য আমরা 0কে 10 ধরবো। 10 ধরে 1 বাদ দিব। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত থাকে? 9। এর আগেই বলা হয়েছে যে কিছু ধার নিলে আমরা অবশ্যই সেটা শোধ করে দেব। তাহলে সেই 1টা কোথায় আসবে? এই 0 নিচে আসবে। তাহলে এই 0কে আবার কত ধরতে হবে? এখানে নিচে আবার 1 হলো, উপরে হলো 0। তাহলে এটার মতোই
এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 1 বাদ দিলে 9। এখানে কিন্তু আমরা 1 ধার নিয়েছিলাম, আবার সেই একটা আমাকে এখানে নিয়ে আসতে হবে, আর এটাকে আবার আমাকে 10 ধরতে হবে শূন্যকে। তাহলে 10 থেকে 1 বাদ দিলে 0। সেই একটা আমি আবার ধার শোধ করব, সেই 1 এখানে আসবে, 1 থেকে 1 বাদ দিলে কিছুই থাকে না, বাঁ পাশে শূন্য লেখার কোনো দরকার নেই। তাহলে 1000 থেকে 1 কম সংখ্যাটি কত হবে? 1000 থেকে 1 কম সংখ্যাটি হচ্ছে 999। তারপরের অঙ্কটা দেখো, 9999 থেকে 1 বেশি সংখ্যাটি কত? এখানে ছিল 1 কম, 1 কম সংখ্যাটি কত? এখানে আছে হলো 1 বেশি। বেশি হলে কি হবে? বেশি হলে যোগ করতে হবে। 9999 থেকে 1 বেশি সংখ্যাটি কত? আমি যোগ করে তোমাদেরকে দেখা দিচ্ছি। 9999 1 যোগ করতে হবে। 9 আর 1 কত হয়? 10। 10 এর কি লিখবো আমরা? 10 এর 0, হাতে থাকলো 1, সেই 1 কি করতে হবে? এই 9 এর সাথে যোগ করতে হবে। 9 আর 1 10, 10 এ আবার 0, সেই 1 আবার এই 9 এর সাথে যোগ করতে হবে। 9 আর 1 10, এখানেও 10 এর 0 লিখতে হবে, ওই 1 আবার এই 9 এর সাথে যোগ করতে হবে। তাহলে কি হলো? 9 আর 1 10, কত হলো? 10,000। 10,000। তাহলে 9999 এর সাথে 1 যোগ করলে হয় 10,000। তাহলে উত্তর লিখবে 10,000। এর পরের অঙ্কটা 8 নাম্বার। 2785 যোগ 5429 সমান খালি ঘর দেওয়া আছে, অর্থাৎ তোমাকে যোগফল বের করতে হবে। খালি ঘরে কত বসবে? এটা আমরা নিচে নিচে লিখেও করতে পারি, এমনি মুখে মুখেও করতে পারি, তোমাদের যেটা সুবিধা হয়। মুখে মুখে করলে তোমাকে এইভাবে করতে হবে। প্রথমে আমরা অঙ্ক শুরু করতে হয় কোন ঘর থেকে? এককের ঘর থেকে। এককের ঘর থেকে অর্থাৎ ডান দিক থেকে, একদম ডান পাশে শেষ সংখ্যাটা যেটা থাকবে সেখান থেকে আমরা অঙ্ক শুরু করব। তাহলে এটা শেষ সংখ্যা হচ্ছে 5 আর এটা শেষ সংখ্যা হচ্ছে 9। আমি নিচে নিচে লিখেই করে দেখাচ্ছি। 5429, ঠিক আছে? 2785 5429। তাহলে 9 আর 5 যোগ করলে কত হবে? 14। 14 কত লিখবো আমরা? 4, হাতে 1 থেকে গেল, 8 আর 2 এ 10, 10 আর 1 এ 11, 11 1 আর 1 থেকে গেল, 7 আর 4 এ 11, 11 আর 1 এ 12, 12 2, আবার হাতে 1 থেকে গেল, 5 আর 1 এ 6, 6 আর 2 এ 8। তাহলে খালি ঘরে বসবে 8 2 1 4। এটা উত্তর লিখতে হবে, এখানে না তো, এখানে তোমাকে উত্তরে লিখতে হবে। উত্তর খালি ঘরে এটা বসবে। উত্তর সংখ্যাটি লেখো, তাহলেই হবে। সংখ্যাটি 8214, এভাবে লিখলেও হবে। আর যদি পাশাপাশি ওই রকম নিচে নিচে লিখে না করতে চাও, পাশাপাশি 9 আর 5 এ 14, 14 4 হাতে 1, সেই 1 এখানে যোগ করবা। 2 আর 1 এ 3, 3 আর 8 এ কত? 11, 11 আর 1, 11 আর 1 হাতে থাকলো 1, 4 আর 1 এ 5, 5 আর 7 এ 12, 12 2 হাতে 1, 6 7 8, এরকম করেও করতে পারো।
এর পরের অঙ্কটা দেখো, মোট প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি? মোট প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি? প্রক্রিয়া চিহ্ন কোনগুলি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ওগুলোকে বলে হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে এটা কয়টি? উত্তর লিখতে হবে। এটা তুমি এলোমেলো করে লিখলে কিন্তু হবে না। প্রথমে হয়তো তুমি গুণ লিখলা, তারপরে বিয়োগ লিখলা, তারপরে ভাগ লিখলা, শেষে যোগ লিখলা। এটা কিন্তু এলোমেলো করে লেখা যাবে না। প্রথমে হবে যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, শেষে হবে ভাগ। তাহলে তোমাকে লিখতে হবে প্রক্রিয়া চিহ্ন, উত্তর প্রক্রিয়া চিহ্ন 4টি। তারপরে লেখা আছে ও কি কি? এখানে তুমি কমা দিয়ে লেখো যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তারপরের প্রশ্নটা দেখো, প্রক্রিয়া চিহ্নের প্রথম চিহ্ন কোনটি? আমি বলছিলাম না যে তুমি কিন্তু এটা এলোমেলো করে বললে বা লিখলে কিন্তু হবে না। এটা সিরিয়ালি যোগের পরে বিয়োগ, বিয়োগের পরে গুণ, গুণের পরে ভাগই লিখতে হবে। তাহলে প্রথম প্রক্রিয়া চিহ্নটি কি আসছে? এখানে প্রথমে কি আসছে? যোগ। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে প্রক্রিয়া চিহ্নের প্রথম চিহ্নটি কোনটি? তাহলে উত্তর কি হবে? উত্তর প্রথম চিহ্নটি যোগ। এতক্ষণ তোমাদেরকে মাস অঙ্ক 10টা করালাম, এরপরে আরো দিব ধীরে ধীরে। এখন একটু জ্যামিতি সম্পর্কে তোমাদের বলি। তোমাদের সিলেবাসে আছে জ্যামিতি হচ্ছে বিন্দু, রেখা, তল, কোণ, চতুর্ভুজ, বৃত্ত। ক্লাসে তোমাদের বিন্দু, রেখা, তল হয়ে গেছে। আজকে আমি কোণ সম্পর্কে তোমাদেরকে জানাবো। প্রথমেই আমরা দেখব কোণ কি, কাকে বলে, কোণ কাকে বলে। আমরা রেখা তো জানি রেখা কি, তাহলে আমরা কোণ কাকে বলে সেটা আগে জেনে নিই, তারপরে আঁকবো। দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। রেখা তো আমরা এর আগে শিখেছি। দুইটি রেখা, কয়টি রেখা? দুইটি রেখা। কোনো একটা বিন্দু, বিন্দুও কিন্তু আগে শিখেছি। রেখা হচ্ছে যে এগুলাকে বলে রেখা। যেরকম দাগ থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, তারপরে এরকম, মানে যেরকমই ইচ্ছা আমরা দাগ দিই না কেন সেটা হচ্ছে রেখা। আর বিন্দু কি? একটা ফোঁটা, এরকম একটা ফোঁটা হচ্ছে বিন্দু। আমরা এগুলো ক্লাসে করেছি। তাহলে কি হলো? দুইটি রেখা, দুইটি রেখার মিলিত, দুইটি রেখা যে একটা বিন্দুতে এসে মিলিত মানে একসঙ্গে হয়েছে। দুইটি রেখা কোনো একটা বিন্দুতে এসে একসঙ্গে হয়েছে এবং দেখতে যে আকৃতি, মানে দেখতে যে যেমন লাগে সেটাই হচ্ছে আকৃতি। যে আকৃতিটা তৈরি হয় তাকে কোণ বলে। এখন আমরা আঁকি তো দেখি, কোণ আঁকবো, কিন্তু কোণ কাকে বলে সেই কোণটাই এখন আমরা আঁকবো। কয়টা রেখার কথা বলেছে? দুইটি রেখা। প্রথমে আমরা একটা যে কোনো, যেভাবে দাও ইচ্ছা তোমাদের, একটা রেখা আঁকবো। একটা রেখা আঁকলাম, আমরা এটা নাম দিলাম। রেখাগুলোর নাম দিতে হবে।
এ বি, একটা রেখা হলো, আর একটা রেখা কিন্তু তোমাকে আঁকতে হবে। আর এটার বিন্দু কোথায়? এটা এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, শেষ। তাহলে আমরা এখান থেকেও আঁকতে পারি, এখান থেকেও আঁকতে পারি, এটাও তোমার ইচ্ছা। আমরা এই পাশ থেকে আঁকি। এখানে দিলাম বি সি। তাহলে এখানে কয়টা রেখা হলো? একটা রেখার নাম হলো এ বি, আর একটা রেখার নাম হলো বি সি। আর মিলিত হয়েছে কোথায়? এই যে এখানে, এই রেখাটা এখানে দেখো কোনো কোনো জায়গায় কিন্তু মিল নাই, মিলিত হয়েছে এই বিন্দুটাতে এসে, বি তে এসে মিলিত হয়েছে। তাহলে এই হলো, তাহলে দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয়, এই যে আকৃতিটা তৈরি হলো তাকে কোণ বলে। কোণটা কোথায় উৎপন্ন হয়েছে? এদিকে, এদিকে না এদিকে? কোণটা কিন্তু এখানে, ঠিক আছে? তাহলে কোণ কাকে বলে? দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এবার আমরা কোণ আবার অনেক রকমের হতে পারে। আমরা এখানে কয়েকটা কোণের নাম বলছি: সমকোণ, সরল কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সম্পূরক কোণ, প্রবৃত্ত কোণ, সন্নিহিত কোণ, আরো অনেক, মোটামুটি এই কয়েকটাই। তো আমরা সবগুলা তোমাদেরকে পড়াবো না আমি, এরপরে হয়তো তোমাদেরকে পড়াবো হলো সরল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ। এই চারটা কোণ তোমাদেরকে আমি এরপরে ক্লাসে পড়াবো। সরল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এই চারটা কোণ তোমাদেরকে পরে করাবো। তোমরা এই কোণগুলা বাসায় একটু দেখে নিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। তোমাদের কলকাকলিতে আবার মুখরিত হবে আমাদের বিদ্যালয়, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।